টাইম ম্যানেজমেন্ট ব্রায়ান ট্রেসি। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে অধ্যায় 13, দীর্ঘসূত্রতা দূরীকরণ। বলা হয় যে দীর্ঘসূত্রিতা বা গড়িমসি কোনো অভ্যাস হচ্ছে সময়চোরা। এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, আসলে দীর্ঘসূত্রতা হচ্ছে জীবনচোরা। আপনাকে গড়িমসি করার ভাব অতিক্রম করতে হবে, কালক্ষেপণ করার অভ্যাস দূর করতে হবে। এই দীর্ঘসূত্রতা অতিক্রম করে সময়মতো আপনাকে আপনার কাজ সম্পন্ন করতে হবে। এটাকে আপনার পেশাগত জীবনে সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে দিবে। যদিও এই দীর্ঘসূত্রিতা অভ্যাস সবার মধ্যেই রয়েছে, দেখা যায় প্রত্যেকেই কাজ অনেক কিন্তু সময় খুব কম। তাই বলে যে একটা দূর করা যায় না তা নয়। আর যদি সবার মধ্যে গড়িমসি ভাব থাকতো, তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বা নিম্ন ক্ষমতা সম্পন্ন লোকদের মধ্যে তফাৎ কোথায়? সহজ কথায়, উচ্চ ক্ষমতা সম্পন্ন বা কর্মদক্ষতা লোকজন নিম্নমানের কাজ করতে গড়িমসি করে, আর নিম্ন ক্ষমতা সম্পন্ন লোকজন তার নিজের জন্য ও কোম্পানির জন্য যেসব কাজ করে গুরুত্বপূর্ণ বা বিবেচনাযোগ্য সেগুলো করতে গড়িমসি করে। যদি আপনি আপনার কর্মদক্ষতা সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি করতে চান, তবে আজকে থেকেই আপনার সৃজনশীলতা দীর্ঘসূত্রতা মেনে চলতে হবে। যে কাজগুলো সরিয়ে রাখবেন সেগুলো করা থেকে নিজেকে সচেতন ও ইচ্ছাকৃতভাবে বিরত রাখার সিদ্ধান্ত নিন। এগুলো এক তালিকায় করুন। আপনার সময়সূচি দেখুন, কর্মতালিকা থেকে খুঁজে বের করুন, নিজেকে বলুন, এই কাজগুলো আমার মুখ্য বা গুরুত্বপূর্ণ কাজ। এগুলো শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করবেন না। দীর্ঘসূত্রিতা হচ্ছে হঠাৎ বা দুর্ঘটনাবশত কোনো কাজ এসে পড়া এবং তা করতে বসে যাওয়া। কাজ আসলে যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। নিজেকে ইচ্ছাকৃতভাবে বা সচেতনভাবে সরিয়ে রাখুন, কেবল মুখ্য কাজগুলোর প্রতি মনোনিবেশ করুন। আমরা প্রায় সময় আমাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজে তালবাহানা করি। যে কাজের মূল্য বেশি সেই কাজে ঢিলামি করি, অথচ অল্প কিছু কৌশল অবলম্বন করলেই কিন্তু দীর্ঘসূত্রিতা দূর করা যায়। একেবারে দূর না হলেও অন্ততপক্ষে নিয়ন্ত্রণ তো করা সম্ভব। এই বিষয়ে গ্রন্থাগারে বা বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়। এমনই মূল লেখক ব্রায়ান ট্রেসির এই বিষয়ে 2টি বই আছে। দীর্ঘসূত্রিতা দূর করার জন্য এখানে কিছু ভালো পরামর্শ দেওয়া হলো। মানসিকভাবে ছাপ মারা। এখনই করব, আমি এখনই করব। আমার মনে হয় আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই শব্দবলী হবে সবচেয়ে মুখ্য মন্ত্র। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘসূত্রিতা দেখবেন, তখনই মন্ত্রের মতো পাঠ করুন, আগ্রহ ও ইচ্ছা নিয়ে। এখনই করব, আমি এখনই করব। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আপনি যখন এই শব্দগুলো 1 বার 2 বার বা 10 বার উচ্চারণ করবেন, তখন 100 বার বলবেন, দেখবেন যে আপনি অবচেতনভাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত এবং সেই কাজ শেষ করে অন্য কোনো কাজে হাত দিচ্ছেন। বড় বড় কাজ সম্পাদন করা। হেনরি ফোর্ড একবার বলেছিলেন, আপনি যে কোনো লক্ষ্য অর্জনে করতে পারবেন যদি আপনি একে পর্যাপ্ত পরিমাণ ছোট ছোট অংশে ভাগ করতে পারেন। আপনার হাতে যদি কোনো বড় প্রকল্প থাকে যা সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনি প্রকল্পের ছোট ছোট অংশে ভাগ করতে পারেন। প্রকল্পটির ছোট ছোট টুকরা করে ফেলুন। একে বলে টুকরা পদ্ধতি। একটি কাগজ কলম নিন, প্রকল্পটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট ছোট টুকরায় ভাগ করুন। একেবারে করা যায় এমন ছোট ছোট অংশে পরিণত করুন। তারপর নিজেকে শৃঙ্খলায়িত করুন। কর্মতালিকা প্রথম কাজ দিয়ে আরম্ভ করুন। এই কাজ শেষ হলে পরের কাজ, তারপর পরের কাজ। প্রায় দেখা যায় এভাবে কাজ ভাগ করে নিলে কাজগুলো করা সহজ ও আনন্দদায়ক হয়ে ওঠে। এভাবে কাজ করার ফলে ছোট ছোট কাজ সম্পূর্ণ করা এক আনন্দময় অনুভূতি লাভ করবে। এই অনুভূতি আপনার মধ্যে শক্তি ও বল তৈরি করবে, সামনে এগিয়ে যাওয়া উপভোগ করে তুলবে। রুটি পদ্ধতি। একটি রুটি আপনি কিভাবে খান? একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খান। ঠিক তেমনি একটি বড় প্রকল্পকে টুকরা টুকরা করুন। যতগুলো কাজ একবারে করা সম্ভব তা হাতে নিন। এই কাজটুকু শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে হাত দিবেন না।
এভাবে ভাগ ভাগ করে প্রতিটি কাজ সম্পূর্ণ করুন। এক সময় কেবল একটি কাজ, অন্য যে কোনো কাজ তথা এড়িয়ে চলুন। আপনি যখনই আপনার মুখ্য প্রকল্প নিয়ে বসবেন তখনই দেখবেন নানান কাজের চাপ, দায়িত্বের চাপ অনুভব করবেন। কিন্তু যদি আপনি এক সময় কেবল একটি কাজ করেন তবে আপনি অনেক স্বস্তি অনুভব করবেন। এতে করে এক অংশ সম্পন্ন হওয়ার সুখানুভূতি আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও আরও কাজ করার শক্তি ও সাহস দিবে। তখন কাজগুলো করার সাহস হয়ে যাবে। নিজের মধ্যে জরুরি কিছু ভাব ফুটিয়ে তুলুন। আজকের বিশ্ব কর্মময়, এখানে একটি বিরল গুণ হলো নিজের মধ্যে জরুরি এক ভাব ফুটিয়ে তোলা। দেখা গেছে মাত্র 2% লোক কাজ সম্পন্ন করার মতো জরুরি এক ভাব তৈরি করেন। তারা চলাফেরা ও দ্রুত করেন। যদি আপনি কাজ নির্ভরশীল হয়ে উঠবেন তখন দেখবেন আপনি আপনার পেশাগত দৌড়ে প্রথম দিকে আছেন। 300 জন উচ্চপদস্থ ব্যবস্থাপকদের উপর জরিপ চালানো হয়েছিল। তাদের প্রশ্ন করা হয়েছিল যে তারা তাদের কর্মচারীদের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি চান। 85% ব্যবস্থাপক এই ধরনের উত্তর দেন। প্রাধান্য বজায় রাখার সামর্থ্য, 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করা এবং দ্রুত ভালোভাবে কাজটি সম্পূর্ণ করা বা শেষ করা। যখন আপনি গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করতে ও দ্রুত সম্পন্ন করতে পারবেন তখন আপনি দেখবেন যে আপনার সামনে সুযোগ ও সম্ভাবনার শত দুয়ার খুলে গেছে। অধ্যায় 14। আপনার সময়কে ছোট ছোট অংশে ভাগ করে নিন। আপনি যদি সবচেয়ে বেশি ফলাফল অর্জন করতে চান তবে আপনাকে নিরবিচ্ছিন্ন কাজ করতে হবে। 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণই আপনি কাজ করুন ততক্ষণ অন্য কোনো কাজে যাওয়া যাবে না বা অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। কেবলমাত্র একদিকেই আপনি একটি কাজ সবচেয়ে বেশি ফলাফল অর্জন করতে পারবেন। আপনার কাজ যত বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার সময়ও এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া তত বেশি গুরুত্ব হয়ে পড়বে। যখন কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প কাজ করবেন তখন এইভাবে আপনার মূল্যবান সময়কে ছোট ছোট অংশে ভাগ করে নিন। একটি কাজ সম্পন্ন করতে কমপক্ষে 60 থেকে 90 মিনিট প্রয়োজন। প্রথম 30 মিনিট তো লাগে নিজেকে স্থির করতে, যেমন খসড়া প্রস্তুত, প্রস্তাবনা তৈরি, প্রতিবেদন লেখা, প্রকল্পের জন্য উপযুক্ত পরিকল্পনা গঠন করা প্রভৃতি। যখন আপনি কাজের মধ্যে ঢুকে যান তখন আপনি একটি বিশেষ দিকে মনোনিবেশ করতে পারেন। আপনার মধ্যকার সৃজনশীলতা তখন বের হয়, আপনার কাজকে আরও সুন্দর করে তোলে। কখনো সৃজনশীল কাজের সাথে প্রশাসনিক কাজকে মেলাবেন না। আপনার প্রশাসনিক কাজ বা অফিসিয়াল কাজের সাথে কখনোই সৃজনশীল কাজকে মেলাবেন না। প্রশাসনিক কাজ আর সৃজনশীল কাজ একত্রে করা যায় না, কারণ প্রশাসনিক কাজের জন্য দরকার দ্রুত চিন্তা। আপনাকে দ্রুত কাজ করতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং স্বল্পমেয়াদী চিন্তার ভিত্তিতে কাজ করতে হবে। অন্যদিকে সৃজনশীল চিন্তার জন্য দরকার শান্তি ও স্থিরতা, পরিকল্পনা ও কাজ। আমি বহু বছর যাবৎ চিন্তা করছিলাম যে কেন একজন 1500 সালে ঢাকা শহরে এসেও আজকে 15,000 টাকার বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। তখন যে পরিশ্রম করত আজও কি সেই একই পরিশ্রম করতে হয়? আর কেন একজন 1983 সালে আরম্ভ করে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রতিষ্ঠা করতে পারে বা 1984 সালে আরম্ভ করা বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড প্রতিষ্ঠা করতে পারে? দেরিতে হলেও উত্তর পেলাম। যারা দ্রুত চিন্তা ও ধীর চিন্তা করতে পারে তারা সফলভাবে উচ্চ শিখরে পৌঁছায়, আর যারা কেবল দ্রুত চিন্তা করে যায়, ধীর চিন্তা করতে পারে না, তারা সাধারণ অবস্থাতেই থেকে যায়। আপনার প্রশাসনিক কাজ বা অফিসিয়াল কাজের সাথে কখনোই সৃজনশীল কাজকে মেশাবেন না। প্রশাসনিক কাজ আর সৃজনশীল কাজ একত্রে করা যায় না, কারণ প্রশাসনিক কাজের জন্য দরকার দ্রুত চিন্তা। আপনাকে দ্রুত কাজ করতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত স্বল্পমেয়াদী চিন্তার ভিত্তিতে কাজ করতে হবে। অন্যদিকে সৃজনশীল চিন্তার জন্য দরকার শান্তি ও স্থিরতা,
পরিকল্পনা ও কাজ। এই অনুচ্ছেদ আবার পাঠ করুন। এরপর একটু থামুন, একটু নিজেকে নিয়ে চিন্তা করুন। হয়তো আজকের এই মুহূর্তের শান্ত ও স্থিরভাবে করা ধীর চিন্তা আপনাকে নিয়ে যাবে সমৃদ্ধ কোনো ভবিষ্যতের দিকে। সৃজনশীল সময়কে আপনার অভ্যন্তরীণ মুখ্য সময় হিসেবে দেখুন। অভ্যন্তরীণ মুখ্য সময় মানে আপনার চিন্তা, পরিকল্পনা ও জীবনকে এগিয়ে যেতে যে সময় ব্যয় করবে তাই। এ খুব গুরুত্বপূর্ণ। আর বাকি সময় প্রশাসনিক কাজে ব্যয় করুন। বহিরাগত মুখ্য সময়, এগুলোকে একত্রে মেশাবেন না। দরকার হলে একজন সৃজনশীল কাজ করবেন, তখন আপনার দরজার বাইরে বিরক্ত করবে না, নোটিশ টাঙিয়ে দিন। আপনি আপনার সময়কে ছোট ছোট অংশে ভাগ করবেন। এখানে কয়েকটি পদ্ধতি দেওয়া হলো, আপনার যা সুবিধা হয় তা ব্যবস্থা করতে পারবেন। এই পদ্ধতিগুলি কোনো একটি আপনার কার্যকারিতা ও দক্ষভাবে বহুগুণ বৃদ্ধি করবে। প্রথমত, ভোরবেলা উঠে কাজ করুন। তখন আপনার মনোভাব থাকবে সতেজ ও ঝরঝরা। প্রায় দেখা যায় যারা সফল ব্যবসায়ী তারা সকলেই তাড়াতাড়ি ঘুমোতে যান এবং ভোর 5টা-6টার মধ্যে উঠে পড়েন। এতে করে তারা বিনা বাধায় 60 থেকে 70 মিনিট কাজ করার সুযোগ পান। আপনি যদি কার্যালয়ে যেতে দেরি করে ফেলেন, তারপর আপনি অন্য যে কারো থেকে 90 মিনিট এগিয়ে থাকবেন। আপনি অফিসে ঠিকই এই কাজ করতে আপনার হয়তো 3 ঘন্টা লাগতো। আরেকটি ভালো সময় হচ্ছে আপনারা দুপুরে খাবারের সময়। এই সময়কে আপনি আপনার সুবিধামতো কাজে লাগাতে পারবেন। আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ। আপনার ফোন বন্ধ, ইন্টারনেট বন্ধ এবং সব ঝামেলা থেকে আপনি দূরে আছেন। যখন অন্য সবাই কার্যালয়ের বাইরে দুপুরে খাবার খাচ্ছে, তখন আপনি একান্তে কিছু সময় পাবেন। আপনার কাছে নিরিবিলি থাকার মতো 60 মিনিট আছে। এই শান্ত ও নিরিবিলি সময়কে ঠিকভাবে কাজে লাগান। এই সময় আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে একাগ্র মনোযোগ দিন। বিরক্তি করবেন না, নোটিশের ব্যবস্থা। আরও এক কৌশল আছে যা আপনি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন। আপনার কার্যালয়ের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করুন এবং সবচেয়ে বড় প্রকল্পের দিকে এক নাগারে মনোযোগ দিন। অনেক নির্বাহী পরিচালক আবার অফিসে সময় পান না বলে বিভিন্ন হোটেলে যান, রুম বুক করেন এবং দরজায় লিখে দিন বিরক্ত করবেন না। এতে করে তারা তাদের গুরুত্বপূর্ণ কাজের প্রতি দৃঢ় চিন্তা করে পরিকল্পনা করার সময় পান। আর এই নোটিশ দেখা মানেই সবাই জানে খুব মারাত্মক কিছু না হলে প্রবেশ নিষেধ। আমার এক সহযোগীর কথা বলি। তিনি একজন অসাধারণ প্রতিভার ও দক্ষ নারী। তিনি আমাকে একদিন আক্ষেপের সুরে বললেন, তিনি সারাদিন নিজের কাজে বিভিন্ন সময় মানুষের কাছে বাধা পান। এর ফলে তিনি তার হিসাব রক্ষণাবেক্ষণ কাজ করতে পারছেন না এবং সময় মতো হিসাব বিবরণীও পাঠাতে পারছেন না। তারপর আমি তাকে বিরক্ত করবেন না, নোটিশ কাজে লাগানোর সুপারিশ করলাম। আরও বললাম, এই নোটিশে আপনার দরজার লাগিয়ে সকালে টানা 1 ঘন্টা ও বিকেলে টানা 1 ঘন্টা কাজ করুন, দেখুন কি হয়। কিছুদিন পর তিনি আমার সাথে দেখা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার কর্মজীবনের বিরাট এক পরিবর্তন আনলো। তিনি বুঝতে পারলেন এসব ছোটোখাটো বাধা বিপত্তি তাকে দক্ষভাবে কাজ করতে দিচ্ছিল না। তিনি সাথে সাথে এগুলো সমাধান না করলেও চলে। তাই তিনি এক সৃজনশীল কাজ শেষ করে তারপর এগুলোকে হাত দেন। কিছু অতিরিক্ত সময় লাভ করুন। আরও এক বড় কৌশল আছে যা নির্বাহী পরিচালকরা দ্রুত কাজ করার জন্য ব্যবহার করে। এর কৌশল এত সহজ যে আমরা সবাই ইচ্ছা করলে কাজে লাগাতে পারি। ঘুম থেকে একটু সকালে উঠলেন এবং 1 ঘন্টা আগে অফিসে আসুন। এই 1 ঘন্টা আপনি আপনার পুরো দিনের কাজ সংগঠিত করতে পারেন এবং সম্ভাব্য কোনো বাধা ছাড়াই কাজ আরম্ভ করতে পারেন। তখন থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করুন, দেখবেন আপনার অনেক স্বস্তি পাচ্ছে। আর সবাই চলে যাওয়ার পর আরও 1 ঘন্টা থাকুন এবং আপনার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে পরিপূর্ণ রূপ দিন। এক চমৎকার কৌশল। এভাবে আপনি যদি আপনার দিন কাটান, তবে আপনি আপনার কার্যালয়ে কম সময়ে আসতে পারবেন এবং বাসায় ফিরতেও কম সময় লাগবে। এভাবে আপনি আপনার প্রতিদিনের কাজে 3 ঘন্টা সময় যোগ করতে পারছেন।
আপনি একজন সাধারণ কর্মজীবীর চেয়ে এভাবে কাজ করে 2 গুণ, 3 গুণ ও 5 গুণ বেশি কর্মদক্ষতা অর্জন করতে পারেন। আর এই অর্জন আপনার কর্মজীবনকে পাল্টে দিবে। মনে রাখবেন, আপনার মধ্যে সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আপনাকে অবশ্যই আপনার সময়কে ভাগ করে নিতে হবে। আপনার সৃজনশীল কাজের জন্য আলাদা সময় এবং আপনার প্রশাসনিক কাজের জন্য আলাদা সময় বের করতে হবে। যদি আপনি আপনার কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন এবং আপনার পেশাগত জীবনে আরও দ্রুত এগিয়ে যাবেন। অধ্যায় 15, বাধা বিপত্তি নিয়ন্ত্রণ করুন। ব্যবসা ও শিল্প কারখানা সবচেয়ে বড় সময় অপচয়কারী হচ্ছে অপ্রত্যাশিত ও তালিকা বহির্ভূত বাধা বিঘ্ন। এই বাধা হতে পারে আপনার কম্পিউটার, আপনার ফোন কল, আপনার স্মার্টফোনে আসা একটি বার্তা, অথবা আপনার সাথে কথা বলতে আসা যে কোনো ব্যক্তি। এতে করে আপনি নিজেই দেখবেন যে পৃথিবীর সবচেয়ে সময় অপচয়কারী হচ্ছে মানুষ। আপনার কাজের সবচেয়ে বড় সময় অপচয়কারী হচ্ছে মানুষ। দেখবেন প্রায় 50% সময় ব্যয় হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলে। এ হতে পারে সহকর্মীর সাথে, বাইরের কোনো লোকের সাথে অথবা মোবাইল ফোনে। প্রায় দেখা যায় লোকজন সকাল 11টার আগে কোনো গুরুতর কাজ দিয়ে আরম্ভ করে না, যদিও তারা সকাল 10টাতেই উপস্থিত হয়। তারপর দেখা যায় দ্রুত দুপুরের খাবারের সময় হয়ে যায়। এরপর দুপুর খাবার এসে আবার সহকর্মীর সাথে একটু বাক্য আলাপ, একটু চা পান বা একটু হেঁটে আসা। বেশিরভাগ সময় দেখা যায় কাজ আরম্ভ করতে করতে 2টা বেজে যায়। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজই করুন। এই নিয়ম আপনার নিজের জন্য। যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজই করবেন, অন্য কিছু না। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন তখনই আরম্ভ করুন, অন্যথায় অন্যের সাথে কথা বলা ও সংবাদপত্র পাঠ করা বাদ দিন। ইন্টারনেট চালানো বন্ধ করুন। আপনি আপনার পরিকল্পনা মোতাবেক কাজ আরম্ভ করুন। যে কাজ বেশি গুরুত্বপূর্ণ তাই দিয়ে আরম্ভ করুন। একের পর এক কাজ করে যান যতক্ষণ না আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কাজ করে যান ততক্ষণ পর্যন্ত কাজ করে যান। বাধা বিপত্তি কমিয়ে ফেলুন। যখন কেউ আপনাকে ফোন দিবে, তাড়াতাড়ি বাধা বিপত্তি কমিয়ে ফেলুন। যখন কেউ আপনাকে ফোন দিবে, তাড়াতাড়ি আলাপ শেষ করুন। এমনভাবে বলুন, হ্যালো শ্যামল, ভালো আছেন? আমি আপনার জন্য কি করতে পারি? সরাসরি দরকারি কথায় চলে যান, সময় অপচয় করবেন না। অথচ শ্যামলকে ফোন দেওয়ার আগে একটু কাগজে আপনার কর্মসূচি লিখে নিন। কী কী বিষয় গুরুত্বপূর্ণ যা নিয়ে আলাপ করতে চান তা লিখুন। তারপর শ্যামলকে যখন ফোন দিবেন তখন বলবেন, আমি জানি আপনি অনেক ব্যস্ত, আমি আপনার সাথে 3টি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তারপর আপনি নিশ্চিন্তে আপনার কাজ করতে পারেন। এই পদ্ধতি বেশ শালীনতাপূর্ণ এবং পেশাদারী আচরণ। দ্রুত কোনো বিষয়ে কথা বলে ফোন রেখে দেওয়ার ব্যক্তি প্রায় সকল ব্যবসায়ীর কাছে প্রশংসনীয়। যখন কেউ আপনার সাথে খেজুরে আলাপ করতে আসবে, তাকে বলবেন, আপনার সাথে আলাপ করতে পারলে বেশ ভালো লাগতো, তবে আমাকে এই কাজ আজকের মধ্যে শেষ করতে হবে, তাই সময় দিতে পারছি না, ভালো থাকবেন। যখন বলবেন আজকের মধ্যে কাজ শেষ করতে হবে, সময় দিতে পারছি না, তখন আর ওই ব্যক্তি কোনো কথা থাকবে না। সে আপনার পরিস্থিতি বুঝবে এবং চলে যাবে। অবিলম্বে দাঁড়িয়ে যান এবং হেঁটে হেঁটে আলাপ করুন। যখনই অপ্রত্যাশিত কেউ আপনার রুমে ঢুকবে, সাথে সাথে দাঁড়িয়ে যান, বলুন, আমিও বাইরে যাচ্ছি, বলুন আপনার জন্য কি করতে পারি।
তারপর তাকে নিয়ে কক্ষ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কথা বলুন। তার কথা বললেন, তারপর তাকে তার কাজে ফিরে যাওয়ার সুযোগ দিন। এরপরও আপনি আপনার কক্ষে এসে কাজে বসতে পারেন। আরেক কৌশল হচ্ছে, বহিরাগত কেউ আপনার সাথে কথা বলতে আসলে তাকে নিয়ে আপনার কক্ষ ভিন্ন অন্য কোনো কক্ষে নিয়ে আলাপ করা। তারপর আপনি বিনয়ের সাথে তাকে বলতে পারেন, 15 মিনিট পর আমার একটি মিটিং আছে, আশা করি এর মধ্যে আমরা আমাদের আলাপ শেষ করতে পারবো। ব্যবস্থাপনার খ্যাতিমান লেখক পিটার ড্রকার তার বই দি ইফেক্টিভ এক্সিকিউটিভতে লিখেছেন, শুধু যে অন্য মানুষই আপনার সময় অপচয় করছে তা নয়, আপনি নিজেও সময় অপচয় করছেন। তাই তিনি পরামর্শ দেন যে সাহস করে অন্যের কাছে জিজ্ঞাসা করুন, আমি এমন কি করি যার কারণে তোমার সময় অপচয় হয়। যখন আপনি অন্যকে সৎভাবে ও সহজ করে ব্যাপারটি জানতে চাইবেন, তখন আপনি চমৎকার কিছু উত্তর পাবেন। ঠিক এই অভিনব ব্যাপারে আপনাকে আপনার কর্মশক্তি ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। কিভাবে আপনার কর্মশক্তি বৃদ্ধি করবেন, এ নামে সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইয়ের একটি অধ্যায় আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। অধ্যায় 16, একই ধরনের সব কাজ একত্রে করুন। যেসব কাজ একই ধরনের সেসব কাজ একত্রে শেষ করুন, এতে করে আপনার অনেক সময় বেঁচে যাবে। কাজগুলো আলাদা আলাদা করে সম্পন্ন করতে যে সময় লাগবে সেগুলো একত্রে সম্পন্ন করলে আপনার প্রায় 80% সময় বেঁচে যাবে। ধরুন, আপনি চিঠি লিখবেন, ইমেইলে উত্তর দিবেন, প্রতিনিধিকে বার্তা পাঠাবেন বা অন্য কোনো বার্তা পাঠাবেন। এসব কাজ একত্রে করুন এবং একই সাথে কাজ সম্পন্ন করুন, অথবা টেলিফোন বা মোবাইল করার ব্যাপারগুলো একই সাথে সম্পাদন করুন। যদি আপনার সাক্ষাৎকার থাকে তবে সব কাজকে পর্যায়ক্রমে একের পর এক সাজান। একই ধরনের যেই সকল কাজ আছে সেগুলো সব একত্রে করুন। এখন একটু করলাম, পরে আবার করব, এরকম আলাদাভাবে কাজ করবেন না। একই সময় সম্পূর্ণ করার চেষ্টা করুন। ইমেইল বা ফেসবুককে আপনার কর্তা নয়, কর্মচারীতে পরিণত করুন। প্রথমে ইমেল সম্পর্কে বলি। আপনার পেশাগত জীবনে আপনার ইমেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একে গুরুত্বের সাথে ব্যবহার করুন। তবে অনেক মানুষ ইমেলের দাসে পরিণত হয়েছে। যখন একটি নতুন ইমেল আসার ঘণ্টাধ্বনি শুনতে পায়, তখন ব্যস্ত বা খরগোশের মতো অত্যন্ত চঞ্চল ও ব্যস্ত হয়ে পড়ে। যে কাজই করুক না কেন তা স্থগিত রেখে ফেলে দিয়ে তারা তাড়াতাড়ি তাদের ইনবক্সে দেখে কি মেসেজ এলো, তারপর মেসেজ দেখে শেষে আবার তাদের কাজে ফিরে যায়। এতে করে কাজের গতি ও মনোযোগ নষ্ট হয়, যে কোনো কাজের ফলাফল ও ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে টিমোথি ফেরিস একটি সর্বাধিক বিক্রিত বই আছে, দ্য 4 আওয়ার্স ওয়ার্ক উইক। তিনি পূর্বে ইমেইলের দাস ছিলেন, 12 থেকে 14 ঘন্টা কাজ করতেন। যখন ইমেল আসতো তখন ব্যস্ত হয়ে উঠতেন, কিন্তু তারপরে তিনি ইমেলের কর্তা হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি কিভাবে সফল হলেন তার উল্লেখ করছি। প্রথমত, ফেররিস সিদ্ধান্ত নিলেন তিনি দিনে কেবল 2 বার তার ইমেল উত্তর দিবেন, একবার সকাল 11টায় আর বিকাল 4টায়। তারপর তিনি দিনে 2 বার পরিবর্তে একবার মেইলের উত্তর দিতেন। এরপর সপ্তাহে একবার দিলেন। যদিও তিনি সপ্তাহে একবার ইমেলের উত্তর দিতেন, তারপরও তার কর্মদক্ষতা, উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পেল। আরেকজন সময় ব্যবস্থাপনার বিশেষজ্ঞ জুলি মর্টন স্টান একটি বই লিখেছিলেন, নেভার চেক ইমেল ইন দ্য মর্নিং। এই শিরোনাম, সকালবেলা কখনোই ইমেল খুলবেন না, দেখে অনেকেই হতবাক হবেন। ফেসবুকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বাংলাদেশের অধিকাংশ কম্পিউটারে বা মোবাইলে সারাক্ষণ ইন্টারনেট সংযোগ ও ফেসবুক ওপেন রাখে। আমি এক প্রকাশককে চিনি যিনি সারাদিন তার কম্পিউটারের সামনে ফেসবুক নিয়ে বসে থাকেন। বাইরে কোনো মিটিং হলেও যান, এতে করে তার সৃজনশীলতা হ্রাস পাচ্ছে, কিন্তু তিনি তা স্বীকার করবেন কেন? যাই হোক, আপনি আপনার সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে রক্ষা করুন। ফেসবুক ব্যবহারকারী হন নয়। নিজের পর্যবেক্ষণ ক্ষমতা আরও বৃদ্ধি করে নিজেকে দক্ষ ব্যবহারকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। এই জন্য পাঠ করুন,
অবজারভেশন অন্যরা অপেক্ষা করতে পারে। আমি কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দক্ষ লোকদের চিনি যারা তাদের ইমেইলে একটি স্বয়ংক্রিয় উত্তর প্রস্তুত করে রেখেছেন। উত্তর অনেকটা এরকম: আমি দিনে কেবল 2বার আমার ইমেল চেক করি কারণ আমি খুব ব্যস্ত। আপনি যদি আমাকে ইমেল পাঠিয়ে থাকেন তবে আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো গুরুতর ব্যাপার হয় তবে আপনি এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন। এবার একজন ব্যস্ত সাংবাদিকের কথা বলি। তিনি ইউরোপে গিয়েছিলেন আর এক কাজে, যেখানে তিনি প্রায় 2 সপ্তাহ ছিলেন। সেখানে থাকাকালীন তিনি তার ইমেল চেক করার সুযোগ পাননি। যখন ফিরে এলেন, ইমেল চেক করলেন, দেখলেন সেখানে 700 মেইল, যা চেক করতে কয়েক ঘন্টা বা কয়েক দিন অতিবাহিত হতে পারে। তাই তিনি বড় করে এক শ্বাস নিলেন এবং সব মেইল ডিলিট করে দিলেন। তার মনোভাব ছিল সহজ সরল। তিনি বলেন, আমি এমন কোনো লোককে দাসে পরিণত হতে চাই না যিনি ইমেল পাঠিয়েছেন আশা করেন আমি তাৎক্ষণিক উত্তর পাঠাবো। আর তাছাড়া এইগুলোর মধ্যে যদি সত্যিই কোনো গুরুত্বপূর্ণ মেইল থাকে তবে তিনি তা আবার পাঠাবেন। আর তিনি ঠিক বলেছিলেন, ডিলিট করে দেওয়ার 90% ইমেল আর ফেরত আসেনি। যেগুলো দরকারি সেগুলো কয়েকদিনের মধ্যে আবারও পাঠানো হয়েছিল। আজও সিদ্ধান্ত নিন আপনার ইমেল, ফেসবুক বা অন্য কোনো ইন্টারনেট ভিত্তিক মাধ্যম আপনার জীবনের নিয়ন্ত্রণ যেন ছিনিয়ে না নেয়, ঠিক যেন লেজ নাড়ানো কুকুরের মতো। এর পরিবর্তে নিজের নিয়ন্ত্রণ নিজে নিন। শৃঙ্খল হন ও ইমেল ও আপনার মাধ্যমকে একটি ব্যবসায়িক যন্ত্র হিসেবে ব্যবহার করুন। আপনার উত্তর সরাসরি দিন, একদম পয়েন্ট করে। দিনে কেবল 2বার মেল চেক করুন বা আরও কম করতে পারেন। এমনকি যদি পারেন সপ্তাহ শেষে ইমেল চেক করুন এবং ছুটির দিনগুলোতে নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের সময় দিন। এরকম ব্যক্তিগত কাজে যুক্ত হওয়া আপনার মানসিক শান্তি ও স্বস্তি এনে দিবে। আপনার হয়তো মনে হতে পারে যে গুরুত্বপূর্ণ মেসেজ তাহলে দেখা হবে না। আসলে তা নয়। দেখবেন শত শত অদরকারি মেইল যখন আপনি দূরে থাকবেন তখন গুরুত্বপূর্ণ মেইলের ঠিক আপনার কাছে এসে পৌঁছাবে। আর ব্যবসার ক্ষেত্রে 2-1 দিন অপেক্ষা করতে পারবেন এমন কোনো জিনিস নেই। অধ্যায় 17, মোবাইলে ফোন আসা নিয়ন্ত্রণ করুন। মোবাইলে ফোন বা টেলিফোন একটি চমৎকার সেবক অথবা ভয়ঙ্কর একটি মালিক হয়ে উঠতে পারেন। বিশেষ করে আপনি যখন মোবাইলে বাজারের সাথে সাথেই ফোন ধরতে বাধ্য হয়ে উঠবেন। আপনার টেলিফোন কল নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার টেলিফোন কোনো এক সহকারীর কাছে রাখা, অন্যথায় ফোনকে সাইলেন্ট মোডে রাখা ও ভয়েসমেইল চালু করে দিন। কিছু কিছু কল বা বার্তা উত্তর পরে জানালেও হয়। দরকারি জিনিস হচ্ছে আপনি যে কাজে মনোযোগ দিচ্ছেন তা যেন নিরবিচ্ছিন্নভাবে করতে পারেন। অন্যের দাস হবেন না। যদিও কথা শুনতে খারাপ লাগতে পারে, তবু বলছি অন্যের দাস হবেন না। কেউ ফোন করার সাথে সাথে নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে তার ফোন রিসিভ করা সবসময় ভালো নয়, কারণ আপনি একটি কাজে ব্যস্ত, কাজে একাগ্র মনোযোগ দিচ্ছেন। এমন সময় যে কোনো দিকে আপনার মনোযোগ চলে যাওয়ার মানে আপনার নিজের বিশাল ক্ষতি। আমরা দেখছি এই দাস হওয়ার ব্যাপারে বা আপনার নিজের সময় আপনি কেন অপচয় করেন তার অন্যতম কারণ হচ্ছে কৌতূহল। আমরা অনেককে অবাক হওয়া থেকে বিরত রাখতে পারি না যে কে আমাকে মেসেজ পাঠাচ্ছে অথবা ফোনে অন্য পাশে কে আছে। ইদানিং তো নানা জায়গা থেকে এত মেসেজ আসে যা খুব বিরক্তিকর। এভাবে প্রতিদিন 20টি মেসেজ আমার 5 সেকেন্ড করে সময় গেলেও প্রতিদিন আমার 100 সেকেন্ড সময় অপচয় হচ্ছে। এর চেয়ে মারাত্মক জিনিস হচ্ছে সেই বার্তা নিয়ে আমার মস্তিষ্ক আমাকে না জানিয়েও কাজ করে যাচ্ছে, যার কারণে আমি হয়তো আমার কোনো গুরুত্বপূর্ণ কাজে একাগ্র মনোযোগ দিতে পারছি না। ফোন ও মেসেজের এই প্রলোভন থেকে নিজেকে আটকাতে হলে আমাকে পুরোপুরি ফোনকে বন্ধ করে দিতে হবে, যেন ফোনের কোনো বাজনা আমার কানে না আসে। আপনি যখন আপনার কোনো কর্মচারী বা মক্কেলের সাথে মিটিং করছেন দেখবেন তখন আপনার ফোন আসবে, বা হয়তো এক কাকতালীয় ব্যাপার কিন্তু খুব বিরক্তিকর। যাই হোক, আপনি কেবল আপনার ফোন বন্ধ করে ফেলুন বা সাইলেন্ট করে রাখুন। কোনো বাধা বিপত্তি প্রশ্রয় দিবেন না। এমন খুব কম সংবাদ আছে যা আপনি একটু পরে না জানলেই নয়।
আপনি যদি কারো থেকে 10 মিনিট নিরবিচ্ছিন্নভাবে কথা বলেন, এই আলাপ 30 বা 40 মিনিট আলাপ করার চেয়েও বেশি কার্যকরী। আপনি পরে অন্যদের একের পর এক ফোন দিয়ে আলাপ করতে পারেন। সব ফোন কলকে একত্রে জড়ো করুন। আপনি আপনার অনেক ফোন কল করতে হয়, তাহলে সব একই সাথে একই সময় করুন। আপনি যাকে যাকে কল করতে চান তার মধ্যে গুরুত্বপূর্ণ নামের এক তালিকা লিখে নিন, যাতে থাকবে যাকে কল করবেন তার নাম, ফোন নাম্বার এবং যে বিষয়ে তার সাথে কথা বলতে চান সেই বিষয়ে। কিছু কিছু ফোন কল থাকে যা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার মালিকের ফোন। যদি তা খুব গুরুত্বপূর্ণ কল হয়, তবে কি বিষয়ে কথা বলবেন তা আগে থেকে লিখে রাখুন, যেন তা অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে ভুলে না যান। আমরা প্রায় মাঝে মাঝে কথা বলতে বলতে অন্য বিষয়ে কথা বলা শুরু করি এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় থেকে অনেক দূরে চলে যাই, যা যা হয়তো তা ভুলেই যাই যে কিনা কথা বলতে ফোন দিয়েছিল। তাই আলোচ্য বিষয় লিখে রাখুন। এই কাজ আপনাকে আরও শৃঙ্খল ও দক্ষ করে তুলবে। ভদ্র ও পেশাদারী আচরণ করুন। যখন আপনি কাউকে ফোন কল দিবেন, সব সময় জিজ্ঞেস করবেন, এখন কি আপনার সাথে কথা বলতে পারি? শীর্ষ নির্বাহী পরিচালক এই ভদ্র ও পেশাদারী শব্দগুলো ব্যবহার করবেন, যদিও বা তার আগে থেকে সময় ঠিক করে রাখেন। যদি তখন তিনি কোনো জরুরি সমস্যার মধ্যে থাকেন, তবে তার সাথে কথা না বলাই উচিত। তখন যদি আপনি তার সাথে গুরুত্বপূর্ণ কথা বলেন, তবে তিনি তা মনোযোগ দিয়ে নাও শুনতে পারেন। তাই জিজ্ঞেস করুন, এখন কি আপনার সাথে কথা বলতে পারি? যদি ওই লোক বলে যে এখন কথা বলার জন্য খুব একটা ভালো সময় নয়, তখন আপনি তাকে পরবর্তী সময় কল করতে বলুন বা তার সুবিধামতো কোনো সময় জেনে নিন। এমন কথাবার্তা ভদ্রতা ও সম্মান প্রদর্শনের খুবই সাধারণ এক পন্থা এবং উপযুক্ত আচরণ। কখনো ভাববেন না যে আপনি ফোন দিয়েছেন এবং সেই সময় কোনো সমস্যা হতে পারে না। যে কোনো সময় টেলিফোন বা মোবাইল ধরা এড়িয়ে চলুন। ফোনে আলাপ করা মুখোমুখি একজনের সাথে সাক্ষাৎ করে কথা বলা একই জিনিস। তাই ফোনে আলাপ করার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন। যার সাথে আলাপ করেন না কেন, তার কাছে আপনার ফোন নাম্বার এবং নির্দিষ্ট সময় আপনি আলাপ করার সুযোগ পাবেন সে সময় উল্লেখ করে আসুন। অথবা আপনি যদি ফোন ধরতে নাও পারেন, আপনার সেক্রেটারিকে ফোন ধরার সুযোগ দিন। আপনি যে সব সময় ফোন ধরতে পারবেন এমন নয়। যখন অবসর পাবেন, তখন সেক্রেটারিকে জিজ্ঞেস করে যে নাম্বারগুলোতে কথা বলতে পারেননি সেগুলো নিয়ে কল দিন। টেলিফোনকে ব্যবসায় এক দরকারি যন্ত্র হিসাবে ব্যবহার করুন। যখন যে বিষয়ে কথা বলা দরকার তাই বলুন। ভদ্র ও বন্ধুত্বপূর্ণভাবে আলাপ করুন, কিন্তু অবশ্যই ব্যবসায়িক ও আপনার কাজ সম্বন্ধীয় ব্যাপারে আলাপ করবেন। আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার বৃথা। আপনি আপনার ফোন কলে যত নির্দিষ্টভাবে ব্যবহার করবেন, আপনি তত দ্রুতভাবে কাজ সম্পন্ন করবেন এবং দক্ষ হয়ে উঠবেন।